সো আমরা ম্যারাথন ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সামনে এখন কর্মমুখী রসায়ন আছে। কর্মমুখী রসায়নে আমাদের খুব বেশি এমসিকিউ নাই, অল্প কিছু এমসিকিউ আছে। আর এমসিকিউ গুলাতে খুব বেশি কিছু বোঝারও নাই, ম্যাক্সিমাম মুখস্থ টাইপের এমসিকিউ। সো মেইন বই থেকে তোমার সিলেবাসে যে অংশগুলো আছে সেগুলোই তুমি এখানে পড়বা। তোমার সব কিছু পড়ার দরকার নেই। মেইন বইয়ের যেগুলো যেগুলো বোর্ডে আসে এবং আছে এরকম কিছু এমসিকিউ আমি তোমার এখানে বাছাই করে দিছি। সো এগুলো তুমি যদি ভালো করে মুখস্থ করো পড়ো এই ক্লাসটির সাথে সাথে, তাহলেই হবে কর্মমুখী রসায়ন থেকে, তাহলে তুমি কমন পাবা। যেমন দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা 1 নাম্বার এমসিকিউ বলছে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি। সো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন বা অক্সিডেন্ট। মানে ধরো এইগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে অক্সিডেন্ট টাইপের পদার্থ। এরা কি করে খাদ্যদ্রব্যের সাথে জারণ করে, জারণ প্রক্রিয়াতে কি হয় খাদ্যদ্রব্য পচে যায়। ঠিক আছে, সো দ্যাটস ইট, এইটুকু মনে রাখলেই হচ্ছে। এরপরে বলছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, মানে যেখানে কোনো কৃত্রিম কিছু নাই, প্রাকৃতিকভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি এমন কি আছে যেটা দিয়ে। সো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে আমরা ব্যবহার করেছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি বলতো? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের লবণ, মানে খাবারে আমরা যদি লবণ দিয়ে রাখি তাহলে খাবার কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। সো লবণ প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। এরপরে বলছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহার করা হয়। দেখো অনেক কিছু আছে, যেমন সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড তো মোটেও সুবিধার না, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের জন্য সোডিয়াম বেনজোয়েট যেটা আছে এইটা হচ্ছে উপকারী, এবং এইটা প্রাকৃতিক বা কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হলো সেটা নিরাপদ। বুঝছো, মানে এটা কৃত্রিম, প্রাকৃতিক না, কিন্তু কৃত্রিমের ভিতরে আবার নিরাপদ। এরপরে বলছে দেখো কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি, মানে প্রাকৃতিক না কৃত্রিম। সো দেখো সোডিয়াম ক্লোরাইড তো লবণ, যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক। তারপরে দেখো বেনজোইক অ্যাসিড যেটা আছে বেনজিনের উপর COOH, সো এইটা প্রাকৃতিক না কৃত্রিম বলতে পারবা? সো বেনজোইক অ্যাসিড যেটা আছে এইটা হচ্ছে আমাদের কৃত্রিম, কৃত্রিম। বাকি দেখো এই যে এই CSO যে 40% এটা তো হচ্ছে তোমার ফরমালিন, এটা খাবারের জন্য উপযোগী না। তারপরে এই যে যেটা দেয়া আছে এটাও না। তো এর ভিতরে দেখো কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস আছে হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড, মানে বেনজিনের উপর অ্যাসিড মূলক COOH মূলক বেনজোইক অ্যাসিড, এইটা হচ্ছে আমাদের কৃত্রিম ফুড প্রিজারভেটিভস বা খাদ্য প্রিজারভেটিভস। এবার বলছে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়। সো দেখো এর ভিতরে তিনটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস, একটা না। সো তোমার কাজ হচ্ছে তিনটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস এর নাম মুখস্থ করা। সো 5 নম্বরের অ্যান্সার হচ্ছে গ, অ্যান্টিমাইক্রোবিয়াল নয় হচ্ছে ফরমালিন। সো ফরমালিন অ্যান্টিমাইক্রোবিয়াল নয়, কিন্তু সোডিয়াম বাইসালফেট অ্যান্টিমাইক্রোবিয়াল, পটাশিয়াম বাইসালফেট অ্যান্টিমাইক্রোবিয়াল, সোডিয়াম নাইট্রাইট অ্যান্টিমাইক্রোবিয়াল। সো সোডিয়াম বাইসাইফেল সালফেট এটা তো আমরা জানি NaH, পটাশিয়াম বাইসালফেট এটাও আমরা জানি, আর সোডিয়াম নাইট্রাইট, হ্যাঁ সোডিয়াম নাইট্রাইট, সো NaNO3 যেটা আছে সোডিয়াম নাইট্রাইট, এগুলো হচ্ছে আমাদের কি বলতো অ্যান্টিমাইক্রোবিয়াল। এবার বলছে প্রিজারভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত হবে। সো প্রিজারভেটিভসে আমরা যে সমস্ত সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি এর পিএইচ মান কত হবে বলো তো? এর পিএইচ মান হবে হচ্ছে আমাদের 3.14। সো পায়ের মান, হ্যাঁ। সো সাইট্রিক অ্যাসিডের যে পিএইচ হবে সেটা হচ্ছে পায়ের মান 3.14, এটা মনে রাখবা যে পায়ের মান। সো ফুড প্রিজারভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। এবার বলছে দেখো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট। সো অক্সিডেন্ট, ধরো অক্সিডেন্ট আমাদের খাদ্যকে নষ্ট করে দেয়। সো যেই অক্সিডেন্ট খাদ্যকে নষ্ট করে দেয় তার অ্যান্টি হিসেবে যেটা কাজ করে সেটাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি। এখন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে BHT। ঠিক আছে, BHT আলাদা সংকেত আছে, বাট আমরা BHT সংকেত পড়বো না। এটার নাম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন। সো বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইনকে আমরা BHT বলি, হ্যাঁ। সো এই BHT হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হয়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার হয়। সো অ্যান্টিঅক্সিডেন্টের মেইন বইতে একটা লিস্ট আছে, তোমরা যদি খাদ্য প্রিজারভেটিভস পড়ো ওই জায়গাতে লিস্টটা পড়তে পারো, আর যদি না পড়ো তাহলে এখান থেকে একটা এমসিকিউ তোমার জন্য এনাফ, মোর দেন। এবার বলছে দেখো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি। সো অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে আবার কৃত্রিম BHTর মতো বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন না, এর ভিতরে কৃত্রিম আছে। সো কৃত্রিমটা হচ্ছে আমাদের প্রোপাইল গ্যালেট, হ্যাঁ। তো প্রোপাইল গ্যালেটটাও অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু এটা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এবার দেখো BHT যেমন বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন, এবার দেখো BHA টা কি। সো BHA মানে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যাসিটেট, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যাসিটেট না, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। সো মনে রাখবা যখনই আমাদের BHT এর জায়গায় BHA হবে তখন এটা চলে আসবে হচ্ছে অ্যানিসোলে। এবার বলছে তৈল এবং চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়। আমাদের মনে রাখতে হবে তেল এবং চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে আমরা BHA ব্যবহার করি। সো BHA দিয়ে বা অ্যানিসোল দিয়ে আমরা তেল এবং খাদ্যযুক্ত তোমার চর্বিযুক্ত খাদ্যগুলো সংরক্ষণ করি। এর মাঝখানে অনেক এমসিকিউ আছে যেগুলো সিলেবাসের বাইরে নাই। সো প্রথম 10টা সিলেবাসের ভিতরে, এরপরে দেখো কিছু আছে যেগুলো আবার সিলেবাসের ভিতরে। যেমন দেখো গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটা।
সো গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান হচ্ছে আমাদের অ্যামোনিয়াম দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, ঠিক আছে। সো অ্যামোনিয়ার যে দ্রবণ, এটা থেকে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করি, এটা দিয়েও কিন্তু গ্লাস ক্লিনিং করা যায়, ঠিক আছে। সো কস্টিক সোডা দিয়ে করতে পারবো না, কারণ কস্টিক সোডা আমাদের গ্লাস ক্লিনিং এর উপাদানের সাথে বিক্রিয়া করবে, করে নষ্ট হয়ে যাবে। সো অ্যামোনিয়া দ্রবণ যেটা, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের উপাদান। এবার বলছে দেখো কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান। সো গ্লাস ক্লিনারের জন্য একদম মেইন উপাদান সেটা কি, সেটা আমরা কোনটা হিসেবে ব্যবহার করি। সো গ্লাস ক্লিনারের জন্য একদম মেইন উপাদান হচ্ছে অ্যাকুয়া অ্যামোনিয়া। অ্যাকুয়া অ্যামোনিয়া মানে পানির ভিতরে অ্যামোনিয়া, হ্যাঁ। এবার হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, গ্লাস ক্লিনারের একদম মূল উপাদান, সো একদম মূল উপাদান হচ্ছে আমাদের অ্যামোনিয়ার যে দ্রবণ, সেটা মানে ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার দ্রবণ বা অ্যাকুয়া অ্যামোনিয়া একই কথা। এবার বলছে গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল নিচের কোনটি। মানে আমরা গ্লাস ক্লিনারের সময় আমরা রাবিং অ্যালকোহল ব্যবহার করি, এইটাকে মনে রাখবা যে আইসোপ্রোপাইল যে অ্যালকোহলটা আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহলটাই হচ্ছে আমাদের সেই রাবিং অ্যালকোহল, ঠিক আছে। এবার দুই একটা সিলেবাসের বাইরের এমসিকিউ একটু জেনে রাখলে ভালো। যেমন দেখো, মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য। সো মেহেদির রং কোন রাসায়নিক দ্রব্যের জন্য আসে, এটা আমাদের মনে রাখতে হবে। ল্যাসন নামক রাসায়নিক দ্রব্যের কারণে মেহেদির রং আসে। ল্যাসনের সংকেত আছে। সো আমি বুয়েটের জন্য যখন প্রিপারেশন নিতাম তখন ল্যাসনের সংকেত হাবি দাবি সব মুখস্থ করতাম, কারণ ওগুলা দেয় বুয়েটে। এবার হচ্ছে দেখো, গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়। সো গাজন প্রক্রিয়ায় কি ঘটে সেটা আমাদের জিজ্ঞেস করছে মেইনলি। সো গাজন প্রক্রিয়ায় দেখো গ্লুকোজ থেকে ইথানল সম্পন্ন হয়। মানে আমরা যখন ওই গ্লুকোজ থেকে ইথানল মানে চিনিকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি, এবং গাজন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল যেটা, সেটা তৈরি করি। এবার বলছে ভিনেগার কোনটি। 6 থেকে 10% CH3COOH যেটা, সেটাই হচ্ছে আমাদের ভিনেগার, তাই না। সো ভিনেগারের বেসিক যে ডেফিনেশন সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি, বাকি যে 90 থেকে 94% এটা কি থাকে, পানি থাকে, হ্যাঁ। সো এইটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে দেখো কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, মানে একদম ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস হিসেবে কোনটি ব্যবহার করা হয়। সো আমাদের 55 নম্বর এমসিকিউ এর ভিতরে আছে হচ্ছে আমাদের সল্ট বা লবণ, যেটা একদম ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। এবার বলছে কোন প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়, কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়, মানে একদম প্রাকৃতিক প্রিজারভেটিভস নয় এমন কোনটা আছে। সো এখানে আমরা দেখো সরিষার তেল প্রাকৃতিক, চিনির দ্রবণ প্রাকৃতিক, অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক। সো কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়, এটার উত্তর কি হবে 56 নম্বরের অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু প্রাকৃতিক নয়, এটা কিন্তু কৃত্রিম, হ্যাঁ। সরিষার তেল, চিনি দ্রবণ এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক। এবার বলছে দেখো পরের যে এমসিকিউটা, পরের এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি ভিনেগার তৈরিতে নিচের কোন জলীয় দ্রবণ ব্যবহৃত হয়। সো আমরা যখন ভিনেগার তৈরি করি তখন আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি নাকি, অ্যাসিটিক অ্যাসিডই তো আমরা ব্যবহার করি। সো ভিনেগার তৈরিতে আমরা অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি। এটার 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। সো এইটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়। সো যখন আমরা এইটা আমি মনে রাখি IJA, ফার্স্ট স্টেপে হচ্ছে ইনভার্টেজ, তারপরে জাইমেস, তারপর হচ্ছে লাস্ট স্টেপে তোমার হচ্ছে জাইমেস, আর এ দিয়ে জানি কি জানি ছিল, হ্যাঁ। সো বলছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজ মানে চিনির আদ্র বিশ্লেষণে। সো প্রথম স্টেজে যেটা আই দিয়ে কি আছে আমাদের ইনভার্টেজ। সো ইনভার্টেজ সুক্রোজকে ভাঙে ইনভার্ট চিনি তৈরি করে, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে ইনভার্টেজ। এবার বলছে ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে। সো একটা ফরমালিনে মিথানলের পার্সেন্টেজটা আমাদের এখানে জিজ্ঞেস করছে। সো ফরমালিনে মিথানলের পার্সেন্টেজ হচ্ছে 40%, ঠিক আছে। তো ফরমালিনে মিথানল কত পার্সেন্ট থাকে, 40% থাকে, দ্যাটস ইট। সো এগুলাই ছিল হচ্ছে আমাদের টোটাল ক্লাসটা। সো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার সাথে ক্লাসটি করলে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে আবার দেখা হবে। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট যে এমসিকিউ সলভ ম্যারাথন ক্লাসটা তোমাদের সাথে আমি নিলাম, এই ক্লাসে তোমাদের পরিপূর্ণভাবে সাথে ছিলাম আমি মিল্টন খন্দকার ভাইয়া। কিছুদিন পরে তোমরা এইচএসসির অ্যাডমিশন দিবা, এইচএসসি শেষ করে অ্যাডমিশন দিবা। অ্যাডমিশনে ডিইউ এই ইউনিটের কিউবি সলভ কোর্স আছে, যেটা মিল্টন ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য নামানো হবে। সো এই কোর্সে জয়েন করলে আরো চমৎকার ওয়েতে তোমাদেরকে কোশ্চেন সলভ করে তোমাদের পরিপূর্ণভাবে প্রিপারেশনে আমি হেল্প করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।